কালীধন তার গদিতে হেলান দিয়ে বসে আছে। মোটা কালো নাদুস নুদুস চেহারা তার, গায়ে একটা ফতুয়া, গলায় সোনার চেন, হাতে সোনার তাবিজ। তার সামনে এক কোণায় বসে আছে হারু দত্ত। হারু দত্তের মহাজন হল কালীধন, সহযোগীও বলা চলে। কালীধনের চালের ব্যবসা, সাথে মেয়েদের একটি আশ্রমও দেখাশোনা করে সে। কালীধনের চালের আড়তে অনেক মানুষ কাজ করে। তাদের মধ্যে একজন হলো রাজীব সরকার, সে কালীধনের ডান হাত। আরেকজন বিশ্বস্ত লোক কাজ করে, নাম রাখহরি। রাখহরি হচ্ছে নিরঞ্জন, যে হচ্ছে কুঞ্জর ছোট ভাই। ব্যবসার পরিস্থিতি নিয়ে কালীধনের সাথে হারু দত্তের কথাবার্তা চলছে। আজ হারু দত্ত ৭০০ বস্তা চাল নিয়ে এসেছে কালীধনের কাছে। হারু দত্ত কৃষকদের থেকে অল্প মূল্যে চাল কিনে এনে কালীধনের কাছে বেশি মূল্যে বিক্রি করে। কালীধন সেই চালগুলো আবার চড়া মূল্যে কালোবাজারে বিক্রি করে। এভাবে দুর্ভিক্ষের সুযোগ নিয়ে দুজনেই বেশ টাকা কামিয়েছে। তারা সাধারণ মানুষকে মানুষ বলে মনে করে না। সাধারণ মানুষের মৃত্যু তাদের ব্যবসার মূলধন হিসেবে কাজ করে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর হারু দত্ত কিছু পাওনা টাকা নিয়ে চলে যায়। কালীধনের পাশে বসে রাজীব সরকার ব্যবসার হিসাব করছে। সকালবেলা বিপিনবাবুর কাছে ২৪ নম্বর চালান নিয়ে অনেক চাল পাঠিয়েছে। সেই নিয়ে রাজীব সরকারের সাথে এবং রাখহরির সাথে কালীধন কথাবার্তা বলছে। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আসে কালীধনের কাছে। ভদ্রলোক নিজেকে সাধারণ গেরস্ত বলে পরিচয় দেয়। সে এসেছে তার বাড়ির জন্য কিছু চাল ক্রয় করতে, কিন্তু কোথাও চাল পাওয়া যাচ্ছে না। কালীধন প্রথমে বলে যে চাল নেই। তারপর ভদ্রলোক যখন বলে কালীধন চালের জন্য যে দাম চাইবে, ভদ্রলোক সে দামই দিতে রাজি আছে। তখন কালীধন ২৫ চালের জন্য ৫০ টাকা করে চায়। এত টাকার কথা শুনে ভদ্রলোক চমকে ওঠে। এর আগেও ভদ্রলোক চাল নিয়েছে, তখন ৩৫ টাকা করে রেখেছিল। ভদ্রলোক আরও কম মূল্যে অর্থাৎ ৪০ টাকা করে দিতে রাজি হয়। ১৫ সের চাল সে চায়। তার বাড়িতে সকলেই না খেয়ে আছে, খুব সমস্যা হচ্ছে, কিন্তু কালীধন ভদ্রলোককে চাল দেয় না। চাল নেই বলে এখান থেকে চলে যেতে বলে। ভদ্রলোক চালের জন্য খুব অনুনয় করতে থাকে। তখন রাজীব সরকার ভদ্রলোককে দুর্ভিক্ষের পোকামাকড় বলে অভিহিত করে তাকে এখান থেকে বের করে দিতে বলে। এই নিয়ে ভদ্রলোকের সাথে রাজীব সরকার এবং কালীধনের বেশ তর্ক হয়। ভদ্রলোক পুলিশের কাছে অভিযোগ করতে চায়, কিন্তু তারা পুলিশকেও ভয় পায় না। তারা বলে পুলিশ তো পুলিশ, অনেক জজ ম্যাজিস্ট্রেট তারা পকেটে ভরে রাখে। এসব শুনে ভদ্রলোক রাগান্বিত হয়ে এখান থেকে বেরিয়ে যায়। একটা পার্কের অংশ, কোণে একটা ব্রেঞ্চ পাতা, ভিতরে ২০-২৫ জন ভিক্ষুক ভিড় করে বসে আছে। ভিড়ের মাঝে আছে প্রধান, কুঞ্জ, রাধিকা ও বিনোদিনী। প্রধান একটা ছেঁড়া জামা সেলাই করছে। রাধিকা বসে মাথার চুলে বিলি দিচ্ছে। কুঞ্জ গালে হাত দিয়ে বসে ভাবছে। বিনোদিনী অন্য একটি মেয়ের সাথে কথা বলছে। শহর থেকে কয়েকজন সাংবাদিক এসেছে দুর্ভিক্ষের খবর তৈরি করতে। হঠাৎ পার্কের এই অংশের দৃশ্য দেখে তারা খুশি হয়ে যায়। এসব মানুষকে নিয়ে কোনো খবর ছাপালে তাদের অনেক নাম হবে। এজন্য তারা সন্তানকুলে থাকা একজন ভিখারিনীকে পয়সা দেয় দাঁড়িয়ে একটু হেসে ছবি তোলার জন্য। মেয়েটি তখন ফটোগ্রাফের কথা মতো তাই করে। ছবিটি তুলে ফটোগ্রাফাররা খুবই খুশি হয়। এই ছবিটির নাম দেয় তারা বাংলার মেডোনা। কিছুক্ষণ পর ফটোগ্রাফাররা পাগলপ্রায় প্রধানকে দেখে সে বসে বসে কিছু সেলাই করছে। তখন তারা প্রধানের দিকে যায় এবং পূর্বের মতোই পয়সার বিনিময়ে ছবি তুলতে বলে। প্রধান ফটোগ্রাফের কথা মতো দাঁড়িয়ে প্রস্তুত হয়। এই ছবিটিও অনেক ভালো হয়েছে। ফটোগ্রাফাররা এই ছবির নাম দেয় গ্রেট পেট্রিয়ার্ক। কিছুক্ষণ পর ফটোগ্রাফার দুজন চলে গেলে একজন ডম আসে। সে ঢোল পিটিয়ে সকলকে বলতে থাকে যে একটু পর বাজার খোলায় খিচুড়ি দেওয়া হবে। এখানে যেসব ভিক্ষুক আছে তারা সকলেই যেন শীঘ্রই বাজার খোলা চলে যায়, পরে গেলে খিচুড়ি পাওয়া যাবে না। তখন সকলের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। রাধিকা, কুঞ্জ আগে আগে যেতে থাকে। প্রধান একেবারে পিছনে পড়ে যায়। বিনোদিনীর কোনো খোঁজ নেই। সকলেই পার্ক ছেড়ে চলে গেলে বিনোদিনী পার্কে ফিরে আসে। সে গিয়েছিল ভিক্ষের সন্ধানে, তারপর এখানে এসে কাউকে দেখতে পায় না। তখন সেখানে একজন বখাটে যুবক আসে। বখাটে যুবকটি বিনোদিনীর সাথে কথা বলে তার পরিচয় জানতে চায়। পরে যখন জানতে পারে মেয়েটি অসহায়, সে তার স্বামীর খোঁজে, অন্যের খোঁজে এখানে এসেছে, তখন বখাটে যুবকটি বিনোদিনীর একটা বিহিত করে দিবে, অর্থাৎ সাহায্য করবে বলে কথা দেয়। তারপর বলে এখানে একটা বাড়িতে তার বেশ ধনী এক আত্মীয় আছে, সে বিনোদিনীকে সেই বাড়িতে নিয়ে যাবে। সেই বাড়িতে বিনোদিনী অনেক খাবার পাবে। এর বিনিময়ে বিনোদিনীকে সেই বাড়িতে ধোয়া মোছার কাজ করতে হবে এবং মাঝে মাঝে তার মালিককে শরীর দিয়ে একটু খুশি করতে হবে। সহজ সরল বিনোদিনী বিষয়টা না বুঝে সেখানে যেতে রাজি হয়। তখন বখাটে যুবকটি খুশি মনে বিনোদিনীকে নিয়ে চলে যায়। শহরের রাজপথ,
পাশে এক ধনীর আবাস ভবন। ভবনটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আজ এই ভবনের মালিকের মেয়ের বিয়ে। সে প্রায় ১,০০০ মানুষকে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রিত অতিথিরা এখানে এসেছে এবং খাবার খেয়ে বেশ খুশি হয়েছে। সকলেই মালিকের প্রশংসা করছে। বাড়ির পাশেই একটি ডাস্টবিন। সেই ডাস্টবিন থেকে কুঞ্জ এবং রাধিকা পড়ে থাকা খাবার খুঁজে খাওয়ার চেষ্টা করে। প্রধানও আছে তাদের পাশে। সে সেই বাড়িটির দিকে হাত তুলে দুটো ভাতের জন্য কাতর আবেদন জানাচ্ছে, কিন্তু কেউ তার কথা শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ পর ডাস্টবিনে একটা কুকুর আসে এবং তার ভাগের খাবার মানুষ খাচ্ছে দেখে সে ঘেউ ঘেউ করতে থাকে। এতে কুঞ্জ খুব রেগে যায় এবং সে কুকুরের সাথে ধস্তাধস্তি করতে থাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে কুকুরটি কুঞ্জর হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। রক্তে ভেসে যায় কুঞ্জর হাত। রাধিকা তার কাপড় ছেড়ে কুঞ্জর হাতে ক্ষতস্থান বেঁধে দেয়। প্রধান সেই পূর্বের মতোই বাড়িটির দিকে হাত তুলে ভাতের জন্য অনুনয় করতে থাকে। একসময় সে বিরক্ত হয়ে বলতে থাকে, আর কত চেঁচাবো ভাতের জন্য? তোমরা কি সব বধির হয়ে গেছো বাবু? কিছু কানে শোনো না? অন্তর কি তোমাদের পাষাণ হয়ে গেছে বাবু? কত অন্ন তোমাদের রাস্তায় ছড়িয়ে আছে, আর এই বুড়ো মানুষটাকে এক মুঠো অন্ন দিতে পারছো না তোমরা? তোমাদের কি প্রাণ নেই? নিজেদের এই অবস্থা দেখে কুঞ্জ কেঁদে ফেলে, রাধিকাও কেঁদে ফেলে। তারা দুজন দুজনের দিকে অশ্রুভরা চোখে তাকিয়ে থাকে। হারু দত্তের বাড়ি। দুপুরবেলা সামনে বারান্দায় জলচৌকির উপর উবু হয়ে বসে তামাক টানছে হারু দত্ত। একটু দূরে তিনজন অল্পবয়সী মেয়ে গায়ে কাপড় জড়িয়ে বসে আছে। এই তিনজনের একজন খুকির মা। তার সাথে হারু দত্তের খুব ভাব। খুকির মাই হারু দত্তকে মেয়ে জোগাড় করে দেয়। হারু দত্ত মেয়েগুলোকে ভুলিয়ে ভালিয়ে কালীধনের আশ্রমে রেখে আসে। কালীধন সেই আশ্রমের মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করায় এবং কিছু মেয়েকে অন্য কোথাও বিক্রি করে দেয়। তবে এসব কথা হারু দত্ত কাউকে বলে না। সে গ্রামে প্রচার করে যে গ্রামে যারা দুরবস্থায় আছে সেসব মেয়েদেরকে সে শহরে নিয়ে বিভিন্ন কাজে লাগিয়ে দিবে। এটা সে এই গ্রামের গরিব মানুষের কথা ভেবেই করছে। নিজ খরচে এসব সামাজিক কাজ করছে। এতে তার কোনো লাভ নেই। সে তার লাভ চায় না। সে চায় গরিবদের লাভ। গরিবদের উপকার করতে সে সদা প্রস্তুত। বাকি দুটো মেয়ের একটির নাম মাতি, পুরো নাম মাতঙ্গিনী। মেয়েটির বৃদ্ধ বাবা চন্দর একটু দূরেই বসেছিল। হারু দত্ত বিভিন্ন কথা বলতে বলতে একটি দলিলে চন্দর থেকে টিপসই নেয় এবং কিছু টাকা দিয়ে দেয় মাতির বিনিময়ে। অর্থাৎ চন্দর তার মেয়ে মাতিকে কিছু টাকার বিনিময়ে হারু দত্তের নিকট বিক্রি করে দেয়। মা মরা মেয়ের জন্য চন্দর খুব খারাপ লাগে। সে হাউমাউ করে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর হারু দত্ত সেই দুটো মেয়েকে নিয়ে নৌকার যুগে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। সেবাশ্রমের একটি কক্ষ। বিনোদিনী এবং নিরঞ্জন কথা বলছে। পার্কের সেই ছেলেটি বিনোদিনীকে এই সেবাশ্রমে নিয়ে এসে কালীধনকে দিয়ে দিয়েছে। বিনোদিনীর থেকে নিরঞ্জন প্রধান কুঞ্জদের সাথে হারু দত্তের ঝগড়া সম্পর্কে জানতে পারে হারু দত্তের নানান রকম ভণ্ডামি সম্পর্কেও। তাই হারু দত্তের উপর রাগে ফুঁসতে থাকে নিরঞ্জন। নিরঞ্জন যে করেই হোক এর একটা বিহিত করবে এবং হারু দত্তকে উচিত শিক্ষা দিবে। কিছুক্ষণ পর সেখানে রাজীব সরকার চলে আসে। রাজীব এসে দেখে যে আশ্রমের মেয়ের সাথে নিরঞ্জন কথা বলছে। রাজীব নিরঞ্জন এবং বিনোদিনীর সম্পর্ক জানে না। সেভাবে হয়তো নিরঞ্জন এই মেয়েটির সাথে প্রেম করছে। রাজীব বিনোদিনীকে অন্দরের ভিতরে চলে যেতে বলে। বিনোদিনী চলে গেলে রাজীব নিরঞ্জনকে গালমন্দ করতে থাকে। এর মধ্যে সেখানে কালীধন চলে আসে। সে এসে নিরঞ্জনকে বিভিন্নভাবে গালমন্দ করতে থাকে। তারপর রাজীবকে বলে নিরঞ্জনের পাওনা বেতন পরিশোধ করে তাকে যেন একেবারে বের করে দেওয়া হয়। তারপর দারোয়ানকে ডেকে বলে কখনো যেন নিরঞ্জনকে এখানে প্রবেশ করতে দেওয়া না হয়। কিছুক্ষণ পর দুজন মেয়ে নিয়ে হারু দত্ত প্রবেশ করে। কালীধন হারু দত্তের সাথে কথা বলতে অন্য রুমে চলে যায়। সেই সুযোগে নিরঞ্জন পুনরায় এই ঘরে প্রবেশ করে বিনোদিনীর সাথে দেখা করে। নিরঞ্জন বিনোদিনীকে এখানেই কোথাও লুকিয়ে থাকতে বলে চলে যায়। যাওয়ার সময় বিনোদিনীকে বলে যায় যে সে একটা বিহিত করে তারপর আসবে। হারু দত্ত এবং কালীধনের মধ্যে বেশ হাসি তামাশার কথাবার্তা হচ্ছে। তারা হাসছে আর কথা বলছে। কিছুক্ষণ পর সেখানে নিরঞ্জন একজন ভদ্রলোক, কদিন পূর্বে এই ভদ্রলোক এখানে চাল কিনতে এসেছিল, কিন্তু কালীধন তার কাছে চাল বিক্রি করেনি। দারোগা এবং কয়েকজন কনস্টেবল প্রবেশ করে। এদের দেখে কালীধন এবং হারু দত্তের মুখে হাসি মিলিয়ে যায়, কপালে চিন্তার ভাঁজ পড়ে। দারোগা এসে তাদের নাম জানতে চাইলে কালীধন ঠিকই তার নাম বলে, কিন্তু হারু দত্ত তার নাম বলে হারানচন্দ্র দত্ত। যদিও কিছুক্ষণ পর তার নাম যে হারু দত্ত সেটা দারোগা জানতে পারে। দারোগা তাদের থেকে মেয়েদের অবস্থান সম্পর্কে জানতে চায়, যে মেয়েদেরকে তারা কোথায় রেখেছে। এখানে যে সেবাশ্রমের নামে মেয়েদের ধরে এনে অনৈতিক কাজ করানো হয় সেটা দারোগা বুঝতে পারে।
তারপর দারোগা নিরঞ্জনের মাধ্যমে জানতে পারে যে কালীধন কমপক্ষে 1.25 লাখ মণ চাল মজুত করে রেখেছে। এরকম আরও বিভিন্ন অপকর্ম সম্পর্কে জানতে পেরে দারোগা কালীধন, রাজীব সরকার এবং হারু দত্তের বিরুদ্ধে বেশ কয়েকটি চার্জ করে তাদেরকে হাতকড়ি পরিয়ে থানার দিকে নিয়ে যায়। দারোগা নিরঞ্জনের মাধ্যমে সেখানে বন্দি মেয়েদের পরিচয় জানতে পারে। বিনোদিনী যে তার বিয়ে করা স্ত্রী সে কথাও জানতে পারে। তারপর দারোগা নিরঞ্জনদের ছেড়ে কালীধন, রাজীব সরকার এবং হারু দত্তকে নিয়ে থানায় চলে যায়।